হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে গুড ইভিনিং জানিয়ে আবার একটা নতুন সেশন শুরু করছি। তো গতকালকে আমি যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম ক্লজের পারপাসে, তো সেখানে আমি ক্লজ সম্পর্কে ফুল ডিটেলসে আলোচনা করেছি, বাট কিছু অংশ রয়ে গেছিলো। জাস্ট তোমার 70% আমি ওই ভিডিওতে আলোচনা করে দিয়েছি। তো যারা যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখোনি তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা অবশ্যই দেখে নিও। তারপরে আজকের সেশন শুরু করলে তোমরা ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হবে, মানে বুঝতে সুবিধা হবে তোমাদের। তো কালকে আমি ক্লাসের পারপাসে পুরোপুরি ভিডিও প্রায় 70% মতো আলোচনা করে দিয়েছি। তার কিছুটা অংশ বাকি থেকে গিয়েছিলো, যেটা আজকে আমি কমপ্লিট করে দেবো। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা ওয়াচ করো, তাহলে কিন্তু ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হবে। আর একটা কথা বলে দিই, আমি প্রথম থেকে একদম লাস্ট সেন্টেন্স থেকে শুরু করেছি। আমার সিরিজ যেটা চলছিল সেন্টেন্স থেকে স্টার্ট হয়েছে, প্লাস তোমার ফ্রিজের ব্যাপারে পুরোপুরি আলোচনা করেছি আমি ফুল ডিটেলসে। সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই কিন্তু তোমরা চেক আউট করে নাও। 3টে পার্টে আমি ফ্রিজটাকে পুরো ফুল ডিটেলসে আলোচনা করেছি। তারপরেও যদি কোনো রকম ডাউট থেকে থাকে আমার ভিডিওর পারপাসে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে গিয়ে কমেন্ট করো, ওকে? আমরা একটা কথা বলে নিই যে সেন্টেন্স, এই যে ক্লজ, ফ্রেজ, এই জিনিসগুলো হচ্ছে ইংলিশ গ্রামারের মূল ভিত। তো আমি এখান থেকে স্টার্ট করছি, আর এইগুলো যদি না জানো তোমরা তো গ্রামার সম্পর্কে কিছুই জানতে পারবে না। তো আমরা সেই জন্যই পাটে পাটে শিখছি। তো বেশি প্রেশার নেওয়ার দরকার নেই কোনো। ইজি ওয়েতে বাংলাতে আমি বলছি, পুরো একদম নর্মাল ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। তারপরেও যদি তোমাদের কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, ওকে? তো চলো আজকে একটু প্রথমে বলে নিই, যারা আজকে আমার নতুন ভিউয়ার্স, মানে যারা আমার নতুন ভিডিওটা এখন দেখছো, তাদের জন্য কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি বোর্ডে দেখো ফ্রেজ আর ক্লজের পারপাসে কিছুটা একটা কনসেপ্ট দেওয়ার জন্য, মানে কিছুটা পরিমাণ তোমরা কনসেপ্ট এখান থেকে পেয়ে যাবে। বাকি ফুল ডিটেলস কিন্তু তোমাদেরকে ভিডিওটা ওয়াচ করতে হবে। আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে ওখানে আমি ফুল ডিটেলসে বাংলা ভাষাতে ইজি ওয়েতে তোমাদের বুঝিয়ে দিয়েছি, স্টেপ টু স্টেপ, ঠিক আছে? তো তোমরা আগে ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, তারপরে কিন্তু এই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি বুঝতে মানে সুবিধে হবে, ইজিলি বুঝতে পারবে। তো দেখো এখানে কি আছে, ফ্রেজ আর ক্লজ, দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে সেটা আমরা দেখে নেব। প্রথমে দেখো, ফ্রেজ মানে হচ্ছে বাক্যাংশ, মানে বাক্যের অংশ। সেম ওয়েতে ক্লজও কিন্তু বাক্যের অংশ, ওটাও কিন্তু বাক্যেরই অংশ, ঠিক আছে? কিন্তু এর মধ্যে মিল নেই কোনটা সেটা আমরা একটু দেখে নেবো। দেখো প্রথমে কি আছে পয়েন্টে, ইট ইজ গ্রুপ অফ ওয়ার্ডস, বললাম এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস। আচ্ছা, 2 নম্বরে কি আছে, নো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, কোনো প্রকার ভার্ব থাকবে না এবং সাবজেক্ট প্রেডিকেট তো থাকবেই না, কোনো কম্বিনেশন থাকবে না, ঠিক আছে? 3 নাম্বার পয়েন্টে কি আছে, ইট ডাজ নট গিভ কমপ্লিট সেন্স, কোনো রকম কমপ্লিট সেন্স দেবে না এখানে, মানে কোনো একটা সেন্টেন্সের মধ্যে আমরা কোনো সেন্স পাবো না, ঠিক আছে? সেই সেন্সের জন্য আমাদেরকে ক্লজের হেল্প নিতে হবে, সেটা আমরা পরে এক্সাম্পলের থ্রুতে জানবো। আপাতত নেক্সট হচ্ছে ক্লজ। ক্লজটা কি, ইট ওয়াজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, এটাও একটা কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস। আর এর আরেকটা যে 2 নম্বরে কি আছে, সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, এখানে কিন্তু সাবজেক্ট মাস্ট থাকবে, প্রেডিকেট থাকবে, ভার্ব থাকবে অবশ্যই, তাহলে কিন্তু আমরা ফুললি সেন্স একটা পাবো। এই যে দেওয়া আছে 3 নম্বরে, ইট ক্যান গিভ কমপ্লিট সেন্স, এবং এটা একটা কমপ্লিট সেন্স দেবে। আমরা মানে বাক্যের সেন্টেন্সের থ্রুতে আমরা জানতে পারবো যে অডিয়েন্সকে কি বোঝানো হচ্ছে, ঠিক আছে? একটা কমপ্লিট সেন্স আমরা ওই সেন্টেন্সের মধ্যে পাবো। এটা হচ্ছে ক্লজ, ফ্রেজ আর ক্লজের মানে তোমার ডিফারেন্স। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা, কোনটা ফ্রেজ কোনটা ক্লজ। তো চলো আমরা কালকের যে অংশটা বাদ রয়ে গেছিলো, যে তোমার এই যে ক্লজের ভাগ আমরা 3টে কালকে বলেছিলাম। ক্লজ কয় প্রকার না, ক্লজ হচ্ছে 3 টাইপস অফ। 1 নম্বরে ছিল কি, মেইন ক্লজ, অর প্রিন্সিপাল ক্লজ, অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। 3টে কিন্তু একই নাম হয়েছিল ক্লজের একটা টাইপ, আমি লিখে দিচ্ছি আরেকবার ওটা। I know that he is honest. I know that he is honest. তো এখানে দেখো I know that, এই যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি I know, এই সেন্টেন্সটা কি, যদি আমরা ভাগ করে দিই এখানটা, যদি একটা অবলিক চিহ্ন দিয়ে দিই, যদি এই পার্টটাকে আমরা ভাবি I know, তবে এটা কি, এটা কিন্তু
প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, কেন কি এখানে আমরা একটা ফুল সেন্স পেয়েছি। গতকালের ভিডিওতে তোমাদের বলেছি, যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নাও, তাহলে কিন্তু তোমার প্রিন্সিপাল ক্লজ বা মানে যে ক্লজের যে ভাগগুলো সেগুলো তো আমি আর নেক্সট টাইম বলছি না, তো সেগুলো অবশ্যই কিন্তু দেখে নিলে তবে এটা কিন্তু বুঝতে পারবে, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না, মাথার উপর দিয়ে চলে যাবে সব। সো ওই ভিডিওটা অবশ্যই কিন্তু আগে দেখো মাথা ঠান্ডা করে, পয়েন্টগুলো ওয়ান বাই ওয়ান বোঝো, তাহলে কিন্তু আজকের ভিডিওটা পুরোপুরি ক্লিয়ার হবে। তো কালকে আমি পড়েছিলাম কি, যে যে সেন্টেন্সের মধ্যে একটা সেন্স ফুলি সেন্স পাবো আমরা, প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, সেটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দেখো এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, বোঝা গেল? তো এটা একটা কমপ্লিট সেন্টেন্স, সো ইট ইজ কল্ড প্রিন্সিপাল ক্লজ। বাট এই যে ক্লজটা দেখো এখানে কি আছে, দ্যাট হি ইজ অনেস্ট, এর মধ্যে কি যদি আমরা শুধু বলি দ্যাট হি ইজ অনেস্ট, এর মধ্যে কোনো সেন্স পাওয়া যাচ্ছে? যে সে অনেস্ট, যে সে খুব সৎ, যে সে সৎ, কিছুই বোঝা যাচ্ছে না সেন্টেন্সের মধ্যে। কে সৎ, কাকে বোঝানো হচ্ছে বা কে জানে, কিছুই কোনো রকম সেন্স পাচ্ছি না আমরা। সো এটা হয়ে যাচ্ছে এসসি মানে সাবঅর্ডিনেট ক্লজ। বুঝতে পারলাম? এই যে দ্যাট আছে, তো কালকে আমি তোমাদেরকে পুরোপুরি বলে দিয়েছিলাম, এর যে মার্কারগুলো ছিল সেগুলো তোমরা অবশ্যই নিশ্চয়ই নোট করে নিয়েছো। তো এই দ্যাটটাও কিন্তু মার্কারের মধ্যেই পড়ছে। যারা ইজি ওয়েতে বুঝতে চাইছে, অত ভালোভাবে ডিটেলসে যাচ্ছে না, মানে যারা অত বেশি পড়াশোনা করে না, তারা অবশ্যই কিন্তু এই মার্কারগুলো মুখস্থ করে নিও, পরীক্ষাতে এলে তোমরা লিখে নিতে পারবে। তো তাদের জন্য এটা বললাম। তো এটা কি হয়ে যাচ্ছে, সাবঅর্ডিনেট ক্লজ, মানে এর মধ্যে কোনো রকম তোমার মানে এর এই সেন্টেন্সটা ফুলফিল করার জন্য আমাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, বোঝা গেল? তো কালকে আমরা পড়েছিলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, কালকে আমি ফুল ডিটেলসে আলোচনা করেছি, তো আজকে আর সে বিষয়ে যাচ্ছি না। তো মোটামুটি আমরা এটা জানতে পারি যে সাবঅর্ডিনেট ক্লজকে অন্য কোনো ক্লজের উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হতে হয়, কারণ কি এর নামটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। সো দেখো এখানে কিন্তু ডিপেন্ড করছে পিসির উপরে, মানে প্রিন্সিপাল ক্লজের উপরে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ ডিপেন্ড করছে। ঠিক আছে, তো আজকে আমি জাস্ট এমনি বলে দিলাম, কোন ক্লজটা এক্সাম্পলের থ্রু তোমাদের দেখিয়ে দিলাম। নেক্সট পার্টে আমাদের যে আলোচনার বিষয় সেটাতে আসছি। তো এই যে সাবঅর্ডিনেট ক্লজ, और ডিপেন্ডেন্ট ক্লজ, এটা কিন্তু দুটো একই নাম। এটাকে কিন্তু আবার তিনটে টাইপস আছে এর, ঠিক আছে? তিনটে টাইপস কি কি এটাই আমরা আজকে শিখবো, আর এটাই আমাদের বাকি রয়ে গেছিল গতকালের ভিডিওতে। দেখো আদার্স যে দুটো ক্লজ আছে তোমার, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ বলো বা প্রিন্সিপাল ক্লজ বলো, তিনটে তো একই ক্লজ। তো ওই ক্লজের আর কোঅর্ডিনেট ক্লজের কোনো রকম টাইপস নেই, মানে ওর কোনো ভাগ নেই, প্রকারভেদ নেই। অনলি এই সাবঅর্ডিনেট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজের কিন্তু তিনটে টাইপস আছে। কি কি? নাম্বার ওয়ানে আছে নাউন ক্লজ, 2 নম্বরে আছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ, আর 3 নম্বরে আছে তোমার অ্যাডভার্ব ক্লজ। হলো, সাবঅর্ডিনেট ক্লজকে বা ডিপেন্ডেন্ট ক্লজের আবার তিনটে টাইপ আছে। কি বললাম? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অর অ্যাডভার্বিয়াল ক্লজ, দুটো কিন্তু সেম। তো ঠিক আছে, এই তিনটে যে ক্লজ এগুলো কাকে বলে ওয়ান বাই ওয়ান আমরা ডেফিনেশনস হয় এক্সাম্পলের থ্রু জেনে নেব। চলো খাতায় সব ঝটপট লিখে নাও। নাম্বার ওয়ানে আছে নাউন ক্লজ। তো দেখো এখানে আমি মার্ক করলাম নাউন ক্লজ। নাউন ক্লজ কাকে বলবো আমরা একটুখানি লিখে নিই, শর্টকাটে আমরা বুঝে নেব। ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তাকে বলা হয় নাউন ক্লজ। বোঝা গেল? ভার্বকে কি দ্বারা প্রশ্ন করবে, সেটা উত্তর যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে নাউন ক্লজ।
খাতায় নোট ডাউন করে নাও। একটা এক্সাম্পলের থ্রু দিচ্ছি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানটায়। হি said that he was ill. He said that he was ill. সে বলেছিল যে সে অসুস্থ। এখানে ভার্ব কোনটা? সাবজেক্ট এটা। এখানে ভার্ব হচ্ছে said। সে কি বলেছিল? এখানে যদি আমি সেটটাকে প্রশ্ন করি যে সে কি বলেছিল, তাহলে উত্তর কি হবে? হি ওয়াজ ইল। ঠিক আছে, বোঝা গেল আশা করি। ভার্বকে যখন কি দ্বারা প্রশ্ন করা হবে, উত্তরে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে নাউন ক্লজ। মাথার মধ্যে ঢুকিয়ে নাও, এটা ইজি ওয়েতে বোঝার জন্য। আমরা এখানে ভার্বকে প্রশ্ন করছি সেড, তাহলে যদি প্রশ্ন করা হয় যে সে কি বলেছিল, সেড মিন্স তো বলা। সে বলেছিল যে সে অসুস্থ, সে কি বলেছিল? প্রশ্ন করছি ভার্বকে কি দিয়ে, উত্তর কিন্তু পাচ্ছে সে কিন্তু অসুস্থ। এই যে সেন্টেন্সটা পাওয়া যাচ্ছে, এই যে সেন্সটা পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে নাউন ক্লজ। বোঝা গেল? আরেকটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিই। নেক্সট, I know that he did it. দেখো এখানে কি সাবজেক্ট কোনটা? আই। ভার্ব কোনটা? নো। বললাম যে সে এটা করেছিল। সো এখানে দেখো আমরা ভার্বকে কোশ্চেন করছি, সে কি জানে? হোয়াট হি নো, সে কি জানে? দ্যাট হি ইজ ইল। এই যে নোটাকে প্রশ্ন করছি, এর যে উত্তর পাওয়া যাচ্ছে যে সে এটা জেনেছিল, সে এটা করেছিল। এই যে বলা হচ্ছে, আমরা সেন্স ফুললি সেন্স পেয়ে যাচ্ছি এটাকে প্রশ্ন করলে, ভার্বকে প্রশ্ন করলে। সো এটাই হয়ে যাচ্ছে নাউন ক্লজ। বোঝা গেল? 2 নাম্বার পয়েন্ট। আচ্ছা, এই যে নাউন ক্লজ, এই নাউন ক্লজকে আবার আরেকটা নামে ডাকা হয়। নাউন ক্লজের আরেকটা নাম আছে, সেটা কি? নমিনাল ক্লজ। এটা কিন্তু মনে রাখবে। কোনো সময় হয়তো নাউন ক্লজ দিল না, এর পরিবর্তে কিন্তু নমিনাল ক্লজ দিয়ে দিল, তখন তোমাদের বুঝতে এত অসুবিধা না হয়, সেজন্য ডাউটটা ক্লিয়ার করে দিলাম। নাউন ক্লজের আরেকটা নাম কিন্তু নমিনাল ক্লজ, দুটো কিন্তু সেম। বোঝা গেল? তো চলো 2 নাম্বার পয়েন্টে আসি। 2 নম্বরে আমরা শিখব অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে? তো অ্যাডভার্ব ক্লজটা কি? সেন্টেন্সের মধ্যে ভার্বকে কোয়ালিফাই করবে এবং কারণ ও ফলাফল বোঝাবে। আচ্ছা, এটা কি জিনিসটা? না, অ্যাডভার্ব ক্লজ এটা কিন্তু অবশ্যই ভার্বটাকে কোয়ালিফাই করবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, কোনো একটা সেন্টেন্সের মধ্যে কি কারণ এবং তার ফলাফল দুটোই কিন্তু সেখানে ক্লিয়ারলি মানে ইন্ডিকেট করা থাকবে। কোনো সেন্টেন্সের মধ্যে ভার্বটাকে কোয়ালিফাই করবে। 2 নম্বর হচ্ছে কজ এফেক্ট, তোমাকে কিন্তু ক্লিয়ারলি সেখানে কনসেপ্ট একটা দিয়ে দেবে। ঠিক আছে, এর জন্য তোমাকে অন্য কোনো হেল্প নিতে হবে না, সেখানে কিন্তু অলরেডি দেওয়াই থাকবে, কজ প্লাস এফেক্ট দেওয়া থাকবে। একটা এক্সাম্পল দিয়ে দিই তোমাদের। ফর এক্সাম্পল, হি did not go to school as he was ill. দেখো এর মানে কি? হি ডিড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারেনি। as he was ill, এই যে as দেওয়া আছে, বিকজটা মানে কি? কারণ। এটা কারণটা কিন্তু বলেই দিচ্ছে অলরেডি সেকেন্ড সেন্টেন্সে, হি ওয়াজ ইল। হি ডিড নট গো টু স্কুল, এটা কি? প্রিন্সিপাল ক্লজ বলে দিলাম। কেন কি? এখানে ভার্ব আছে, অবজেক্ট আছে, দুটোই আছে। ভার্ব আছে, এই সাবজেক্ট আছে প্লাস ভার্ব আছে, সেজন্য এটা নো ডাউট এটা একটা প্রিন্সিপাল ক্লজ। বাট যেহেতু অ্যাজ হয়ে যাচ্ছে এখানে, এই যে কারণ বলে দিচ্ছে, আমি আগেই বলেছিলাম তোমাদের এখানে ডেফিনেশনে যে কারণ প্লাস ফলাফল দুটোই বলে দেবে। বোঝা গেল?
কারণটা কিন্তু অলরেডি বলাই আছে এখানে, দেখো হি ডিড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারে না, কারণটা কি? বিকজ অফ, অ্যাজ এ বদলে বিকজও হতে পারতো, হি ওয়াজ ইল, কারণ সে অসুস্থ। বোঝা গেল? কারণ ফলাফল দুটোই পেয়ে গেলাম আমরা সেন্টেন্সের মধ্যে। আর দেখো ভার্বকে কোয়ালিফাই করছে, ডিড নট গো টু স্কুল, এই যে গো, কি কারণে যেতে পারছে না সে? ভার্বকে কোয়ালিফাই করছে, কি কারণে যেতে পারছে না? বিকজ অফ অর অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল সেই কারণের জন্য সে স্কুলে যেতে পারেনি। বোঝা গেল? কারণ আর ফলাফল দুটোই কিন্তু থাকবে, প্লাস ভার্বকে কোয়ালিফাই করবে। নো ডাউট, কনসেপ্ট ক্লিয়ার? চলো আমরা নেক্সট যে থার্ড নাম্বার, 3 নম্বরে আমাদের কি ছিল? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ এর আরেকটা নাম আছে অর রিলেটিভ ক্লজ। এটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ, দুটো কিন্তু সেম নেম। ওকে, তো এটা বোঝা খুবই সহজ। কোন সেন্টেন্সের মধ্যে, কোন বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে যদি কোনো ব্যক্তি বা বস্তু অথবা কোনো জায়গার নাম উল্লেখ থাকে তাকে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ বলে। ক্লজ কোনটা বা রিলেটিভ ক্লজ কোনটা? না, কোনো বাক্যের মধ্যে যদি বা কোনো সেন্টেন্সের মধ্যে যদি কোনো ব্যক্তি, বস্তু অথবা কোনো জায়গার নাম উল্লেখ থাকে বা জায়গার বর্ণনা দেয়, এইসবের বস্তু ব্যক্তির বর্ণনা দেয়, তাকেই বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝা গেল? কোনো একটা বাক্যের মধ্যে যদি কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নাম উল্লেখ করা থাকে বা তাদের সম্পর্কে কিছু বলা থাকে বা বর্ণনা দেওয়া থাকে, তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। চলো একটা এক্সাম্পল দেখে নিই আমরা ঝটপট। ফর এক্সাম্পল, I walked on a road that was stony. দেখো, I walked on a road, আমি একটা রোডে হাঁটছিলাম যেটা ছিল পাথরের। এখানে একটা প্লেস বলে দিচ্ছে রোড, বোঝা যাচ্ছে? আমি বলেছিলাম এখানে যে কোনো বস্তু অথবা ব্যক্তি অথবা জায়গার বর্ণনা থাকবে। দেখো ওখানে রোডের বর্ণনা দেওয়া আছে, ইজি ওয়েতে বোঝার জন্য আমি বলে দিলাম। এই তিনটেই কিন্তু হয়, এছাড়া অন্য কিছু হবে না। সেই জন্য আমি বলে দিচ্ছি যে এই তিনটে যখন যে কোনো জায়গাতে দেখবে, সো এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ আর রিলেটিভ ক্লজ। দেখো এখানে রোড দেওয়া আছে, প্লেসের নাম বলা হচ্ছে, সো এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আমার এক্সাম্পল, she is a lady who is beautiful. দেখো, he is a lady, সে হয় একটি লেডি, who is beautiful। ঠিক আছে? তো এখানে কোনো লেডিটা কে? কোনো একজন নাউন, কোনো একজন ব্যক্তির নাম বলা, একজন গার্লের নাম বলা হচ্ছে, একটা মেয়ের নাম বলা হচ্ছে। অবভিয়াসলি সি ইজ এ গার্ল অর সি ইজ এ লেডি অর ওমেন, যাই হতে পারে। সো একটা ব্যক্তির নাম উল্লেখ করা হচ্ছে, সো ইট ইজ দ্য রিলেটিভ ক্লজ অর অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, চলো। তো আপাতত এইটুকুই। তোমরা আশা করবো পুরোপুরি ক্লজের ব্যাপারে সব কিছু জেনে গেছো। এরপরে যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। ক্লজ নিয়ে আর কোনো ভিডিও আসবে না। এরপরে যদি তোমাদের কোনো রকম ডাউট থেকে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর যারা যারা এখনও ভিডিওগুলো দেখোনি আমার, সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে, তাহলে আজকের এই ভিডিওটা অনেকখানি বুঝতে সুবিধা হবে। কেন কি আমি তো ফুল ডিটেলসে আগেরগুলো আর আলোচনা করতে পারবো না, কেন কি সেটা অনেকটা বড় লেন্দি ভিডিও ছিল। প্লাস আমি পার্টে পার্টে পুরো ডিটেলসে একদম ক্লজটা আলোচনা করেছি, যতটা চেষ্টা করেছি শর্টে বাংলা ভাষাতে, মানে ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি গত ভিডিওগুলোতে। তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করে নাও, ফুললি চেক আউট করো। যেগুলো তোমাদের ডাউট থাকবে সেগুলো আমাকে কমেন্টে জানিও, আমি এবার নেক্সট কমেন্টে তোমাদের অ্যান্সার উত্তর দিয়ে দেবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কি শিখলে, যদি কোনো কোশ্চেন থেকে থাকে
আজকের ভিডিওর পারপাসে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।